আজকে আমরা আলোচনা করব অপসঙ্গতিমূলক যে আচরণ আছে তার প্রকারভেদ, টাইপ অফ ম্যাল অ্যাডজাস্টমেন্ট। আমাদের অ্যাকর্ডিং টু সিলেবাসে এটাই বলা আছে। ম্যাল অ্যাডজাস্টমেন্ট দেখবে যেখানে আছে সেখানেই বলা হয়েছে 8 নম্বর ইউনিটে যে এর টাইপটা, প্রকারভেদটা। এবার প্রথমে প্রশ্ন আসছে, এই টাইপের তো আদি অন্ত নেই, মানুষের তো বিভিন্ন রকম ম্যাল অ্যাডজাস্টমেন্টের অপসঙ্গতি হয়, কিন্তু আমাদের যেহেতু শিক্ষাবিজ্ঞান বিষয়, এই ক্ষেত্রে শিক্ষার্থীদের উপরে বেশি ফোকাস করব। অর্থাৎ তাহলে শিক্ষার্থী অর্থাৎ আমরা শৈশব বাল্য প্লাস কৈশোর, এই টাইম পিরিয়ডের মধ্যে ব্যক্তির মধ্যে যে সে অপসঙ্গতি দেখা যায়, ম্যাল অ্যাডজাস্টমেন্ট দেখা যায়, সেইগুলো দেখবো। ম্যাল অ্যাডজাস্টমেন্ট কি সেটা আমি আগের ক্লাসে ডিটেলস বলেছি, যে সঙ্গতি বিধানের উল্টো কথা হচ্ছে অপসঙ্গতি। যখন পরিস্থিতির সাথে আমি মানিয়ে চলতে পারছি না, অ্যাডজাস্ট করতে পারছি না, সেটাই ম্যাল অ্যাডজাস্টমেন্ট। সঙ্গতি করতে পারছি না, মানিয়ে নিতে পারছি না, সেটাই অপসঙ্গতি, অর্থাৎ আমি মানিয়ে চলতে পারছি না। এই কারণ আমি আগের ক্লাসে তখনই বলেছি প্রকারভেদ, টাইপ। তাহলে আমরা মেনলি কোন সময়টা দেখব? শৈশব থেকে কৈশোর পর্যন্ত। এই শৈশব থেকে শুরু করে কৈশোর পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে, কারণ আমি সাধারণত স্কুলে এদের পাচ্ছি, এদেরই আমার আলোচনায় থাকবে। স্কুল লেভেলে বিশেষ করে শৈশব বাল্য কৈশোরে আমি স্কুলে পাচ্ছি, উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত কি কি অপসঙ্গতিমূলক আচরণ শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখি, সেইগুলো আমরা একটা একটা করে আলোচনায় আসবো, বিভিন্ন শ্রেণীগুলো। প্রথম হচ্ছে নেতিবাচক মনোভাব। 1 নম্বর যদি আমরা অপসঙ্গতিমূলক আচরণ দেখি, নেতিবাচক মনোভাব। এই নেতিবাচক মনোভাব ইংরেজিতে বলা হয় নেগেটিভিজম, তাই তো? এই যে নেগেটিভিজম, এইটা কিন্তু খুব মারাত্মক একটা অপসঙ্গতি, অথচ আমরা এটাকে গুরুত্ব দিই না। নেগেটিভিজম কিরকম? সবকিছুতেই আমার দ্বারা হবে না, আমি পারবো না, এই ভেবে সরে আসা। যে ছেলেটা তো ভালো পারে, ক্লাসে পড়াও বলতে পারবে, কিন্তু যদি না পারি অসম্মান করতে হবে, স্যার যদি বকুনি দেয়, সেইভাবে জানা জিনিস বলতে জানি, এইভাবে করতে করতে একটা সময় সেই ছেলেটি কিন্তু বা সেই ছাত্রটি কিন্তু স্কুলের যে বিভিন্ন পার্টিসিপেট করার জায়গাগুলো তার ছিল, সেখান থেকে ডিটাচ হয়ে যাওয়া শুরু করে। এর একটা আরেকটা শ্রেণী বিভাগ আছে, সেটা বলবো পরে। অর্থাৎ তার মধ্যে সবকিছুর মধ্যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, এটা আমার কম্য নয়, এই যে এই ধরনের মানসিকতাটা যেন তার মধ্যে ছেয়ে বসে, এইটাকে বলেছে নেতিবাচক। এইবার শুধু এখানে নয়, এর প্রভাব তার আচরণে আসে। শিক্ষক শিক্ষিকাদের প্রতি তার আচরণটা নেগেটিভ হয়ে যায়, কোনো ভালো আচরণ সে আর করছেই না, কোনো ভালো আচরণ সে করছেই না। ক্লাসে টিচার রয়েছে, ওর মতন ঢুকে গেল, ওকে বকছে মারছে, ওর কিছু যাচ্ছে আসছে না তাতে। এই যে এইগুলোই নেতিবাচক মনোভাবে ফল। এবার এইটা হচ্ছে একটা অন্যতম ব্যাপার। সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে স্কুল পালানো বা ক্লাস পালানো। এইটাও কিন্তু একটা বড় আমরা অপসঙ্গতি বলতে পারি। এবার স্কুল পালানোটাকে আমরা খুব ভাবি, হালকা ভাবে নিই, যে পালিয়ে গেছে, পালিয়ে যেতে পারে, পড়তে ভালো লাগছে না, বা অন্যান্য অনেক কিছু, অনেক রকম, এত শাসন পড়া হয়নি তাই পালিয়ে চলে গেছে, খেলতে যাবে, দুষ্ট হয়ে গেছে ছেলেবেলে। বিষয়টা কিন্তু শুধুমাত্র এখানে সীমাবদ্ধ নয়। কোনো একদিন তার একটা টুর্নামেন্ট আছে, বাড়িতে কাজ আছে, স্কুলে বলেছে, ওকে ছুটি দেয়নি, পাঁচিল টপকে চলে গেছে, সেটা সাপোর্ট করি না, কিন্তু হয়েছে মানা যায়। কিছু ছেলে আছে, দেখবে মেয়ে আছে, ছেলেদের মধ্যে এটা বেশি দেখা যায়, তারা প্রত্যেক দিন নিয়ম করে পালাচ্ছে স্কুল থেকে। কত রকম কায়দা কৌশল জানো, কোথায় গাছ আছে সেই মেয়ে প্রাচীর চোপাচ্ছে, সাইকেল স্কুলের ভেতরে ঢোকাচ্ছে না, বের করা যাবে না বলে অন্য কোথাও রেখে আসছে, নানা রকম ব্যাপার। হচ্ছে পালিয়ে যাওয়াটাকে একটা অ্যাচিভমেন্ট মনে করছে সেদিনের মতো, হ্যাবিট হয়ে গেছে, অভ্যেস হয়ে গেছে। এই যে পরবর্তীকালে সেই স্কুলে যে থাকতে হয় 3টে অবধি, 4:30 অবধি, বা কোনো একটা টাইম পর্যন্ত, সেইটাকে সে আর মানে, সেটাই তো স্বাভাবিক আচরণ, সঙ্গতি বিধান। সে সেই সঙ্গতি বিধানটা করতে পারছে না, স্কুলে থাকা না থাকাটা তার কাছে সঙ্গতিপূর্ণ মনে হচ্ছে। এইটাও একটা অপসঙ্গতিমূলক আচরণ হচ্ছে। এর কারণ কি হচ্ছে? স্কুলের পরিবেশটা তার পছন্দ হচ্ছে না। অনেকে তো শাসন হতে পারে, বাজে কোনো অভ্যেস আচরণের জন্য হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। এর চিকিৎসা তো ডাইরেক্ট বলবো না, সমাধানগুলো আমরা আলোচনা করবো, প্রত্যেকটা ধরে ধরে চেষ্টা করব। তাহলে এই স্কুল থেকে অযথা প্রতিদিন পালিয়ে যাওয়া, এটাও কিন্তু একটা অপসঙ্গতিমূলক আচরণের লক্ষণ বা অপসঙ্গতিমূলক আচরণ। নেক্সট, মিথ্যে কথা বলা, এইটাও কিন্তু একটা ম্যাল অ্যাডজাস্টমেন্ট। এইবার বলতে পারো এই যে লাইং, যেটা
এইবার বলতে পারো স্যার মিথ্যে কথা কে না বলে, ঠিক, দু চারটে আমিও বলি, দু একটা তুমিও বলো সময় পরিস্থিতিতে, কিন্তু মিথ্যে কথা বলাটা যখন হ্যাবিট, অভ্যেস, সহজাত হয়ে যায় না, তখন সেটা অপসংগতিমূলক আচরণ। অনেক শিক্ষার্থী, শিশু কিশোর, বালক বালিকা আছে অকারণে মিথ্যে কথা বলছে, যেখানে মিথ্যে বলার প্রয়োজনই নেই। জানিস এটা হয়েছে না, আমার কাকা এটা করেই, জানেন, সে দিব্যি করে টেরে বলে ফেলছে, আসলে তার মানে একদম ডাহা মিথ্যে, তার সাথে সত্যির কোনো দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, কিন্তু সে বলছে। এই যে মিথ্যে বলার প্রবণতাটা যখন সে অভ্যাসে পরিণত করে, অনেক ক্ষেত্রে এটা একটা মানসিক অসুস্থতারও ব্যাপার আছে। সেই প্রসঙ্গে ঢুকবো না, আমরা অপসংগতির মূল্যের মধ্যেই ক্লাসটা থাকবো, কারণ মানসিক অসুস্থতা আমি এর সমাধান করিয়েই চলে যাব মেন্টাল হাইজিনের যে ডিএসএম কোডের মানসিক সুস্থতা আছে, তখন বলবো সেগুলো যদি আসে প্রসঙ্গ। এই মিথ্যে কথা বলা কারো কারো হ্যাবিট হয়ে গেছে, সেটা বলে সে আনন্দ পায় মনে মনে, জানো তো, তৃপ্তি পায়, বাহ সত্যিটা বললাম না, এটা আমি খুব মনে মনে নিজের একটা এটাকেও অ্যাচিভমেন্ট মনে করছি। এইটা যখন তার মধ্যে স্থায়ী হয়ে যায়, এই অপসংগতিটা কিন্তু অনেক খারাপ দিকে নিয়ে যেতে পারে। তো সেই ব্যক্তির বিশ্বাসযোগ্যতাটা নষ্ট হয়ে যায়, ফলে তার মিথ্যে বলার প্রবণতাটা আরো বাড়ে। সেই ছেলেটিকে কেউ বিশ্বাস করছে না, সেজন্য আরো বেশি মজা পাচ্ছে মিথ্যে বলে। এই যে এই টেন্ডেন্সিটা, এটা কিন্তু একটা অভ্যেসে পরিণত, এটা একটা অপসংগতি। নেক্সট, চুরি করা। চুরি করা একটি ম্যাল অ্যাডজাস্টমেন্ট বা অপসংগতিমূলক আচরণের মধ্যে পড়ে। এবার বলছে স্যার তাহলে এই যে পথে ঘাটে দেশে রাজ্যে এত চুরি হচ্ছে, সবই কি অপসংগতি? না, সব অপসংগতি না, ওগুলো সংগতি। যারা বড় বড় চোর, অনেকে জেলে টেলে বেশ অনেক রকম কিছু চুরি টুরি করে নিয়ে আছে, তাদের অপসংগতি না, তাদের এটা সংগতি। আমি বলছি স্কুল লেভেলের কথা। কিছু শিশু আছে তার অভাব নেই, 10টা পেন থাকা সত্ত্বেও ওই কোনো একটা বন্ধুর পেন চুরি করে নিয়ে জানলা নিজে রাখছে না, জানলা দিয়ে ফেলে দিচ্ছে, নষ্ট করে আনন্দ পাচ্ছে। কোনো জিনিস যেটা তার প্রয়োজন নেই, যে খেলনা বা যে জিনিস তার আছে, তারপরেও সে চুরি করছে। সে পকেট থেকে পয়সা, ব্যাগের থেকে পয়সা, বই চুরি হয়ে যাচ্ছে। প্রত্যেক স্কুলের ঘটনা, কোনো স্কুলের বিচ্ছিন্ন নয়, সংখ্যা কম সংখ্যা বেশি। ফলে এই যে অপসংগতিমূলক আচরণের একটা অন্যতম ভাগ হচ্ছে এটা চুরি করা। চুরি করাটাই তার মধ্যে হ্যাবিট। কখন আসে জানো তো? শৈশবে বিভিন্ন কারণে তার কোনো কিছু অভাব বোধ থেকে, হয়তো তার আর্থিক অভাব নেই, মায়ের স্নেহের অভাব আছে, বাবার কোনো স্নেহের অভাব আছে, বা অন্য বিভিন্ন রকম কিছু অভাব বোধ থেকে ছোটবেলা থেকে ধীরে 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 চুরি করাটা তার একটা হ্যাবিট হয়ে যায়। অন্যেরটা কেড়ে নিয়ে সে আনন্দ পায়, কারণ যখন আমি কিছু পাইনি, অভাব আছে, তখন আমার মধ্যে তৈরি হয় অন্যটা চুরি করে তাকে সাময়িক ছোট্ট একটা কলমই হোক অভাবে ফেলে আমি আনন্দ পাবো। এই অ্যাঙ্গেল থেকে কিন্তু অপসংগতিটা তৈরি হয়। বিস্তারিত যদি আমরা যাই, কিন্তু খুব বিস্তারিত যাব না, কারণ অপসংগতিগুলো তৈরি হওয়ার প্রত্যেকটার পিছনে লজিক আছে, কারণ আছে, সাইকোলজিক্যালি, সোশ্যালি এবং পার্সোনালি তার কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। অর্থাৎ চুরি করাটা এমনি অনেক অনেক ক্ষেত্রে বেশ কিছু জার্নাল বিভিন্ন সময় পড়ার সূত্রে জেনেছি, পার্টিকুলার হয়তো বলতে পারবো না, অনেক গবেষকরা বলেছে ভালো ভালো বা ন্যাচারালি জেনারেলি তোমরাও পর্যবেক্ষণ, ভালো ঘরের ছেলে, অভাব তো দূরে থাক, তাদের মানে প্রাচুর্য ভরপুর, সেই ছেলেটা একটা ছোট জিনিস চুরি করে ফেলছে, কারণ তার ওই চুরি করাটা তার একটা আনন্দ পাবার কারণ দাঁড়িয়েছে। অন্যের ওই সামান্য একটু ক্ষতি করতে পারাটা তার আনন্দের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ এটা তাহলে স্বাভাবিক আচরণ বলতে পারছি না, এটা অস্বাভাবিক আচরণ, এটা হচ্ছে একটি তোমার হচ্ছে অপসংগতি। নেক্সট 5 নম্বর হচ্ছে ভীরুতা। এই ভীরুতাও কিন্তু একটা অপসংগতিমূলক আচরণ, টিমিডিটি যাকে বলছে। অর্থাৎ ভীরুতা বলতে খুব ভীতু প্রকৃতির হয়ে যায় কিছু ছেলে মেয়ে, তারা আসলে অতটা ভীরু ছোটবেলায় ছিল না। বিভিন্ন পরিস্থিতিতে অতিরিক্ত শাসন, অযত্ন, এই সমস্ত কারণে তারা আস্তে আস্তে কুঁকড়ে নিয়েছে নিজেদেরকে, সমস্ত কিছুতে সে ভয় পায়, সে জানে ঠেলে গুতিয়ে তাকে সেটা করানো যাচ্ছে না। ক্লাসে অ্যাভেলেবেল এই ধরনের ছেলে মেয়ে তোমরা পাবে বা পেয়েছো, অনেক ছেলে মেয়েরা আছে পারবে, কিন্তু তাকে তুমি মারো যা করো, ওকে কিছুতেই জায়গা থেকে না, ও করবে না। অর্থাৎ ও গুটিয়ে থাকতে পছন্দ করছে সবার সঙ্গে। হয়তো ছোটবেলায় কোনো একটা পার্টিকুলার বিষয়ে বারবার ভুল করেছে, তার আন্টি হোক, বাবা হোক, মা হোক, বাড়ির অন্য হোক, শিক্ষক হোক, তাকে এমন অপমান করেছি, এমন সে অস্বস্তির কারণে পড়েছি, যার ফলে সে আস্তে 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 সেই জিনিসের প্রতি ভয় চলেছে। একটা জিনিস থেকে শুরু হলে সেটা 2, 3, 4 ছোঁয়াচের মতন নিজের মধ্যে বাড়তে থাকবে। অর্থাৎ
কোনো কিছুর মধ্যে যেতেই আমি ভয় পাচ্ছি। এই ভয় জিনিসটা কিন্তু একবার ভেতরে ঢুকে গেলে এই বের করা খুব কঠিন। তাই বলে কি চিকিৎসা নেই? আছে। এই সমাধান, চিকিৎসা কথাটা ইউজ করছি না, আমি উইথড্র করছি। সমাধান নেই, সমাধান নিশ্চয়ই আছে, সেটা আমি আসবো। তার আগে এবার আসছি 6 নম্বর, আক্রমণাত্মক মনোভাব। এই আক্রমণাত্মক মনোভাবও কিন্তু একটা বড় কারণ। অনেক শিশু আছে বা বালক বালিকা বা কিশোর আছে যাদের মধ্যে, বিশেষ করে এটা মেল চাইল্ডদের মধ্যে বেশি দেখা যায়, যারা অনেক বেশি আক্রমণাত্মক হয়। মানে অকারণে একে ঘুষি মেরে দিচ্ছে, একে চিমটি মেরে দিচ্ছে, একে খিমচি মেরে দিচ্ছে, যার তার সাথে সারা দিনে যে কবার কমপ্লেন আসছে স্কুলে তার নামে মারপিট থেকে, তার কোনো ঠিক নেই। অর্থাৎ সে অন্যকে আক্রমণ করে মজা পায়, নিজেও মার খাচ্ছে, তাতে ওর কোনো লাজ নেই, লজ্জা নেই, ভয় নেই, ডর নেই, ঘৃণা নেই, কোনো অনুশোচনা নেই। দিয়েছি আমিও দুটো, যা সাতটা আমাকে একটা মেরেছে, আমি তো তাকে 4টে মেরেছি, এটাই মজা। এই যে আক্রমণ করাটা, এটা এমনি এমনি আসেনি। ওর মধ্যে একটা হিংস্রতার আমরা জন্ম দিয়েছি। সে পরিবারের লোক হোক, স্কুলের আমার পরিবেশ হোক, সোসাইটি হোক, তার ব্যক্তিগত কিছু কারণ হোক, সমস্ত কিছু বা কোনো একটা কারণ থেকেই তার মধ্যে আক্রমণধর্মিতা ও কোনো কিছুর প্রতিশোধের মধ্যে কাজ করছে, যেখান থেকে ওই শিশুর মধ্যে বা বালক কিশোরটির মধ্যে আক্রমণ করার অন্যকে একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে। 7 হচ্ছে বদমেজাজ। এইটাও একটা অপসংগতিমূলক আচরণ। অনেক শিশু অকারণে, শিশুরা এটা কৈশোরকালে বেশি দেখা যায়, দেখবে তোমার যে সমস্ত ছেলেরা 11, 12, 9, 10 পড়ে, স্যারদেরই টেম্পার দেখে দিচ্ছে সময় সময়, কোনো ব্যাপারই না। একটু শান্তশিষ্ট হলে তো আরো, মানে যে কারণে এই স্কুলে পড়া করিসনি কেন, হয়নি, কেন করিসনি, চুপ করে আছে, জানি না। এই যে অ্যাটিটিউডটা, অর্থাৎ তার মধ্যে একটা বদ মেজাজ। শিক্ষক শিক্ষিকার বিপরীত দিকে দাঁড়িয়ে আমি কথা বলছি, সে ওইটা ভাবছে, অর্থাৎ বাড়িতেও তার একই আচরণ, মা বাবা বড় ছোট সবাইকে মেজাজ দেখিয়ে দিচ্ছে সময় সময় বা বেশিরভাগ সময়। এইটা তো স্বাভাবিক লক্ষণ নয়। আমরা অপসংগতি মানে কি বলেছি? সঙ্গতি মানিয়ে চলতে পারছি না, সেটাই অপসংগতি। তার মানে সে যে পরিস্থিতিতে যেভাবে মানিয়ে চলার কথা ছিল সেটা সে পারছে না। এইটাও একটা কিন্তু তোমার যে অপসংগতিমূলক আচরণের মধ্যেই কিন্তু পড়ছে। তারপরে হচ্ছে তোমার শিশুদের মধ্যে তো এটা হয়ই, শয্যামূত্র, অর্থাৎ বিছানায় টয়লেট করে দেয়া। ছোট শিশুরা তো, এটা কিন্তু ক্লাসরুমের বাইরে নিয়ে গেলাম আমি, বাড়িতে এটা হয়, ক্লাসরুমে তো এটা হয় না। ছোট ছোট 3, 4, 5 বছরের শিশু শয্যামূত্র করছে, এটা মেনে নেওয়া যায়। অনেক ক্ষেত্রে দেখবে তো 10, 11, 12, 14 বছরের ছেলে মেয়েরাও বিছানার মধ্যে রাতে ঘুমের চোখে টয়লেট করছে। অনেক চেষ্টা করে হচ্ছে না। এর প্রধান কারণ হচ্ছে নিরাপত্তার অভাব। একদম যে কোনো সাইকিয়াট্রিস্ট ফার্স্ট এটাই বলবে, এটা হচ্ছে নিরাপত্তার অভাব জনিত কারণ ফার্স্ট। তার পিছনে অনেক কারণ থাকতে হবে। তার মধ্যে এমন একটা ইনসিকুয়েন্স আমরা তৈরি করে দিয়েছি, বিশেষত এটা হয় পরিবারের কারণে। অনেক এমন হয়েছে, এর কেস হিস্ট্রিগুলো তোমরা একটু দেখবে। এখন তো গুগল বাবা দিয়েছে, বিভিন্ন সোর্স থেকে জানা যায় তথ্যগুলো, খুব বিজি হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এই অসুখের, এটা একটা অসুখ হিসেবে দেখছি মানসিক। তোমার যে দ্বিতীয় সন্তান হওয়ার পরে প্রথম সন্তানের মধ্যে এই অভ্যাসটা ফিরে এসছে। ধরো একটি ছেলে 8, 9, 10 বছর বয়স হয়ে গেছে, ছেলে বা মেয়ে, তার 3, 4 বছর বয়সে শয্যামূত্র বন্ধ হয়ে গেছিল, স্বাভাবিক নিয়মে যেটা হয়। কিন্তু তার যখন একটি ভাই বা বোন হয়েছে, তার তখন বয়স 8, 9 বছর বয়স হয়ে গেছে, আর ভাইয়ের বয়স হবে 6 মাস 8 বছর, ব্যাস তারপর থেকে তার হয়তো শয্যামূত্র শুরু হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে। অন্যান্য কারণ আছে, একটা বড় কারণ এটা, কারণ ওই যে তার মধ্যে নিরাপত্তাহীনতা কারা ঢুকেছে, আমরা ঢুকেছি, বাড়ির লোকজন। যা তোর ভাই হয়েছে, তোর আর আদর থাকবে না, তোকে আর কোলে নেবে, তোকে আর খেলা নেই, একা সব করবি, আর হবে না, সব নিয়ে নেবে তোর বোন, সব নিয়ে নেবে তোর ভাই। এই যে বারবার 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 ঠাকমা বলছে, দাদু বলছে, পাশের বাড়ির কাকা বলছে, কাকি বলছে, বলতে 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 আর চোখের সামনে দেখছে, ও কিন্তু একটা ইনসিকিউর ফিল করছে। মা আমাকে রোজ আগে জড়িয়ে ধরে শুয়ে পড়তে, এখন ভাই বা বোনটাকে নিয়ে শোয়। বাবা কাছ থেকে ফিরে সবার আগে আমাকে জড়িয়ে ধরতে হবে, আমার থেকে বেশি ভাই বা বোনটাকে জড়িয়ে দিয়ে, এই যে নিরাপত্তাহীনতা ঢুকছে, ওর নার্ভ টোটাল সিস্টেমটাকে কিন্তু ধরে রাখতে পারছে না। ও তো প্রতিশোধ নিতে পারছে না, আক্রমণ ধর্মিতা হয়। ছোটকে দেখবে বড়রা মানে অনেক সময়, সব ক্ষেত্রে না হলো, উল্টো চিত্রটাও আছে, সব ক্ষেত্রে তা নয়। এই নিরাপত্তাহীনতার থেকে বা অন্যান্য আরো কারণ আছে, একটা কারণ আমি বললাম, এই শয্যামূত্র নামক যে বিভৎসটা, সেটাও কিন্তু তোমার যে দেখা যায়। আরেকটা যেটা বলবো 9 নম্বর হচ্ছে অপসরণ। অপসারণ বা অপসারণ। অপসারণ কাকে অপসারিত করছে? নিজেকে।
নিজেকেই অপসারণ করছে অনেক ক্ষেত্রে। কিভাবে? সমস্ত কিছুর থেকে আমি নিজেকে গুটিয়ে নিচ্ছি, অর্থাৎ ঘাই গুঁতো মানে মারধর না, সব ক্ষেত্রে মানসিক বিভিন্ন জায়গায় চোট আঘাত খেতে 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 শিশু কিশোর বালক বালিকাদের মধ্যে কি হচ্ছে, যেখানে যাই কেউ সম্মান দেয় না, এত কথা শোনাতে ঘাড় তেরা হয়ে যায়। দেখবে ছেলে মেয়েরা করবোই না, আমি করলে যেটা করি সেটাই দোষ। অনেক ক্ষেত্রে আছে বাড়িতে, যত ঘোষ নন্দ দোষ, কি যত দোষ নন্দ ঘোষ, সেরকম ব্যাপার আছে না, ওই যা হোক তোর দোষ, এটা হয়েছে তোর জন্য, এটা হয়েছে তার জন্য, এরকম অনেকেই ভুক্তভোগী আজও শুনতে হয় বাড়িতে। এই ছোটবেলার থেকে শিশুদের মধ্যে হতে 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 একটা মানে গদা বাংলায় যেটা বললাম ঘাড়তেরা হয়ে যায় ছেলে মেয়েরা, সেখান থেকে চলে আসে এরপর ধর আমি করবোই না, যতই ডাক আমি যাবো না, আমি করবো না, ডাকো আমি পারবো না। অর্থাৎ আস্তে আস্তে নিজেকে সে গুটিয়ে নিচ্ছি, কোনো অ্যাক্টিভিটিতে আমি আর যুক্ত হচ্ছি না। এই অপসরণও কিন্তু একটা অন্যতম অপসঙ্গতিমূলক আচরণ। লাস্ট আরেকটা বলে তারপরে চিকিৎসার ব্যাপারটা দেখবো। লাস্ট হচ্ছে যৌন অপরাধ। এটা বর্তমানে তো একটা মারাত্মক আকার ধারণ করছে এবং সেটা আরো আগের থেকেও ছিল। যৌন অপরাধের দুটো দিক নিয়ে একটা, এক হচ্ছে কি হয়, এই শিশু বালক কিশোরদের মধ্যেই যৌন জীবন সংক্রান্ত একটা চাহিদা তো তৈরি হয়। তোমার যে কৈশোরকাল পড়িয়েছে সেখানে জানি, এটা স্বাভাবিক, এটা জেনারেল ন্যাচারাল ব্যাপার। কিন্তু তার বাইরেও যেটা হয়, তোমার যে এই সংক্রান্ত কোনো ছবি, ভিডিও, তথ্য বা এই ধরনের কোনো আচরণ, অপসঙ্গতিমূলক আচরণ, এই ক্ষেত্রে করার প্রবণতাটা খুব বেড়ে যায়। শুধু তাই নয়, এখন যেটা যৌন অপরাধ করে ফেলছে, বিভিন্ন রকম অপরাধ যেটা এই বয়সে করা উচিত নয়। আমি এটা ক্লাসরুমে তো বেশি বলতে পারি না, আমি বলছি না, তোমরা বুঝতে পারছো। যে আচরণগুলো করা উচিত নয় তারা সেই সমস্ত আচরণ করে ফেলছে, চোখ কপাল উঠে যাচ্ছে বিভিন্ন জায়গার খবর দেখে, খবর দেখে। এই যে অপরাধ প্রবণতাটা বাড়ছে, এটাও কিন্তু একটা স্বাভাবিক আচরণ নয়। এদের মেরে ধরে শাস্তি দিয়ে হবে, হবে না। এগুলো অপসঙ্গতিমূলক আচরণ। এর জন্য রয়েছে কি বেশ কিছু মেথড আছে, বেশ কিছু কৌশল, যেটা শ্রেণীকক্ষেই আমরা করতে পারি, আমরা পরিবারেই করতে পারি। আবার কিছু মনোবিজ্ঞান সম্মত সাইকোঅ্যানালিসিস, মন্ডন থেরাপি আছে, সেগুলো নিয়ে আজকের এই ক্লাসটা আমি ছোটর মধ্যে রাখলাম। নেক্সট এর পরের ক্লাসটাতে আমি এর প্রিভেনশন গুলো কি কি আছে আমাদের অ্যাকর্ডিং টু সিলেবাস, এখান থেকে মুক্তির উপায়গুলো আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে।